নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই শিক্ষক। পলাতক এক শিক্ষক। অভিযোগ শনিবার মোহনপুর মহকুমার হরেন্দ্রনগর স্কুলের 3 শিক্ষকের বিরুদ্ধে। যাদের হাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তারাই এখন মহাচোর। এমনটাই অভিযোগ উঠল শনিবার মোহনপুর মহকুমার হরেন্দ্রনগর স্কুলের 3 শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত 3 শিক্ষকের নাম রূপক দাস, সঞ্জিত এবং স্কুল ইনচার্জ রবীন্দ্র সরকার। 3 শিক্ষকের মধ্যে 2 শিক্ষক জনতার হাতে ধরা খেয়ে থানায় গেলেন। অপর এক শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, স্কুলে 3 মাস অন্তর অন্তর মিড ডে মিলের চাল ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা গিয়ে রেশন থেকে নিয়ে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল গিলে খাচ্ছে স্কুলের মহারথী 3 শিক্ষক। স্কুলে যে চাল বিলি করা হয়, সে চালের 50% 3 মহারথী শিক্ষক বিক্রি করে ফেলে বাজারে এবং মোটা অঙ্ক পকেটে ভরে নিয়ে যায় বাড়িতে। দীর্ঘদিন ধরে বিষয়টি নজরে আসছিল মোহনপুরবাসীর। অবশেষে শনিবার দিন 2 মুখোশধারী শিক্ষককে আটক করে এলাকাবাসী বামুটিয়া পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয়। যাদের এদিন এলাকাবাসী আটক করতে সক্ষম হয়েছে তারা হলেন রূপক দাস এবং রবীন্দ্র সরকার। রূপক দাস নামে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য, তারা মিড ডে মিলের চালগুলো রেশন থেকে বাজারে নিয়ে যাওয়ার সময় গাড়ি নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা চালগুলো দোকানে নিয়ে আসে। গাড়ি খারাপ হয়েছে, গাড়ির লোক চিন্তা করবো আপনারা কিভাবে পৌঁছায় দিব। কত টাকার বিনিময়ে বিক্রি করছেন? দোকানদার তো আমাদের অনেকে মারাতে পয়সা আপনি বিক্রি করছেন কই সেটা? কে আছে সঙ্গে? সঞ্জিত কি? সঞ্জিত সাহা কি এতানে? আপনি স্কুলের টিচার? কত টাকা বিক্রি করছেন চালগুলো আপনারা দুজনে মিললেই বিক্রি করছেন? কত টাকা দিয়ে বিক্রি করছেন? তাই কই আসেনি? গেছে গিয়া? আর এখন আপনার সঙ্গে কেউ আসেনি আর আপনি এই চাল বিক্রির সঙ্গে জড়িত? রবীন্দ্র কি? রবীন্দ্র সরকার। আপনারা কজনে মিলে বিক্রি করছেন চালটা? 3 জনে বিক্রি করছেন। রবীন্দ্র সরকার। আপনার নাম কি? হ্যাঁ, রূপক কি? আর আরেকজন শিক্ষকের নাম কি? কত টাকা বিক্রি করছেন? আপনি বলতে পারতেন না? এর আগে আর কই কই বিক্রি করছেন? লেম্বু ছড়াতে বিক্রি করছেন এই চালটি? কত দূরে আসলো? অপরদিকে স্কুল ইনচার্জ রবীন্দ্র সরকার এ ঘটনার পর সুস্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারছিলেন না। এদিকে দোকানের কর্ণধারের বক্তব্য, তিনি 28 টাকা কেজি দরে চালগুলো ক্রয় করেছেন। উনার ধারণা, চালগুলি স্কুল থেকে গার্ডকে দিয়ে নিয়ে এসেছে দোকানে। কোন স্যার বিক্রি করছে? কত টাকা বিক্রি করছে? না না, কত টাকা বিক্রি করছে? তারা কি আর কে কে আসতো তার সঙ্গে? একলাই আসতো? কেন আনছিল চালগুলো? প্রশ্ন উঠতে শুরু করেছে, ছাত্রছাত্রীদের সঠিকভাবে স্কুলে মিড ডে মিলের খাবারের বন্দোবস্ত না করে দীর্ঘদিন ধরে এভাবে সরকারি সম্পদ বিক্রি করে মোটা কামাইয়ে উঠে পড়ে লেগেছে 3 অভিযুক্ত শিক্ষক। কারণ সরকারি মোটা অঙ্কের বেতন তাদের পোষায় না। তাদের সাথে জড়িত থাকতে পারে স্কুলের আরও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সবচেয়ে বড় বিষয় হল, ইনচার্জ রবীন্দ্র সরকার গত জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে এ ধরনের কাণ্ড কারখানা স্কুলে ঘটাবে সেটা হয়তো জানত না অনেকেই। অভিযুক্ত 2 শিক্ষককে আটক করতে পারলেও পালিয়ে গেছে সঞ্জিত নামে অপর এক শিক্ষক। স্থানীয়রা 2 শিক্ষককে গালিগালাজ করে পুলিশের হাতে তুলে দেয়। যারা সমাজের সঠিক দিশা দেখানোর দায়িত্বে রয়েছেন, তারা এই ধরনের ঘটনায় লিপ্ত হয়ে পাড়ায় এলাকায় ছিছি রব উঠতে শুরু করেছে। কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড, আর এমন কতিপয় শিক্ষা যে সমাজের মেরুদণ্ড ভেঙে দেয় তা আবারও প্রমাণ করে দিয়েছে। আর তারা আগামী দিনে কি ভবিষ্যৎ নির্ণয় করবে ছাত্রছাত্রীদের, সেটাই প্রশ্নের মুখে রয়ে গেছে। স্যান্দন টিভি।
শিশুসহ 5 জন বাংলাদেশিকে আটক করল আমবাসা থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র সহ বাংলাদেশি নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে 5 জন বাংলাদেশিকে আটক করে পুলিশ। পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে 5 জন বাংলাদেশি আমবাসা রেল স্টেশনে এসেছে বহিরাজ্যে যাওয়ার জন্য। সে সময় আমবাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গুরুপদ দেবনাথের নেতৃত্বে আমবাসা থানার পুলিশ আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে শিশুসহ 5 জন বাংলাদেশিকে আটক করে। তার মধ্যে 1 জন মহিলা ও 2 জন শিশু রয়েছে। আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, বাংলাদেশের বরিশাল থেকে 5 জন বাংলাদেশি ভারতে এসেছে অবৈধভাবে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। আমবাসা থানার পুলিশ তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ বাংলাদেশি অর্থ 4050 টাকা এবং 2টি মোবাইল সহ বাংলাদেশ ট্রান্সপোর্টে কাজ করার একটি আইডি কার্ড ও যে বাসে করে তারা আমবাসা এসে পৌঁছায় সে বাসের একটি টিকিট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। নির্বাচনী আচার বিধি থাকা সত্ত্বে এভাবে বাংলাদেশি নাগরিকদের আনাগোনায় প্রশাসনিক মহলেও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 3 জন অ্যাডাল্ট লোকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এবং তাদের 2টা কিডস আছে বাচ্চা, টোটাল 5 জন এখন জিআরপি হেফাজতে আছে। তাদের কোনো চান নাই, আমাদের থানাতে তারা নিয়ে এসেছে আর কি। তো তারা কোথেকে আসছে? তারা বাংলাদেশি নাগরিক। তারা বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশের বরিশাল একটা জায়গা আছে, বরিশাল থেকে তারা এসেছে। এখন আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে। তারা যতটুকু আমরা জিজ্ঞেস করেছি, তারা বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। আমরা রেল স্টেশনে তাদেরকে আটক করতে সক্ষম। শান্তন টিভি। কৈলাসহর পাইতুর বাজার এলাকায় এক মিষ্টির দোকানে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, মিষ্টি দোকানের মালিক অরুণ কুমার রায় অন্যান্য দিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখতে পান উনার দোকানের পেছনের দিকের টিনের বেড়া কাটা এবং দোকানের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের ক্যাশ বাক্স ভাঙা। চোরেরা দোকানের ক্যাশ বাক্স ভেঙে প্রায় 2 থেকে 2,500 টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক অরুণ কুমার রায় কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণ? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে 1.5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি 1.5 মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুর বাজার কৈলাসহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে, এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার 3 থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা বার 3 কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1.5 মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ। 14 দিন পর বিশ্রামগঞ্জ পুলিশের হাতে আটক এনডিপিএস মামলায় পলাতক অভিযুক্ত। ধৃতের নাম সঞ্জিত দেব। 14 দিন পর বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক এনডিপিএস মামলার পলাতক অভিযুক্ত সঞ্জিত দেব। বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের সিলোটিয়া মুড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ শনিবার দুপুরবেলা সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে সঞ্জিত দেবকে আটক করে। বিশ্রামগঞ্জ থানায় গত 21শে এপ্রিল দুপুরবেলায় গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর বাহিনী হানা দেয় চরিলাম ব্লকের চেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের সিলোটিয়া মুড়া এলাকায় সঞ্জিত দেবের বাড়িতে। অভিযানে পুলিশ সঞ্জিত দেবের ঘর থেকে 50 লক্ষ টাকার নেশাজাতীয় দ্রব্য, স্কফ এবং ফেন্সিডিল উদ্ধার করে। বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক সঞ্জিত দেব। পুলিশ নেশাজাতীয় সামগ্রীগুলো সহ সঞ্জিত দেবের স্ত্রী শিপ্রা দেবকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। 22শে এপ্রিল বিশালগড় মহকুমা আদালতে শিপ্রা দেবকে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতের নির্দেশ দেয়। এখন পর্যন্ত শিপ্রা দেব জেল হাজতে রয়েছে। পলাতক ছিল তার স্বামী সঞ্জিত দেব।
বিশ্রামগঞ্জ থানার পুলিশ সঞ্জিত দেব এবং তার স্ত্রী শিপ্রা দেবের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সঞ্জিত দেবকে জালে তোলার জন্য বহুদিন ধরেই জাল বিছিয়ে ছিল, কিন্তু কোনোভাবেই তাকে জালে তোলা যাচ্ছিল না। শনিবার দিন দুপুরবেলা সঞ্জিত দেবকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। 3 দিনের রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সুপারিশ করা হয় বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। তবে এত বিশাল পরিমাণ টাকার নেশা জাতীয় দ্রব্যগুলো যে সহজ সরল গৃহস্থ সঞ্জিত এবং শিপ্রা দেবের নয় তা হলফ করে বলতে পারে এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ। নেশার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বললেও অকপটে স্বীকার করেছেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। স্যান্দন টিভি। পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থার ফলে জনজীবন বিপর্যস্ত, জাতীয় সড়কে দুর্ভোগ সাধারণ মানুষের, ঘটনা বিশালগড়ে। রাজ্য সরকার পেট্রোলের উপর রেশনিং ব্যবস্থার ফলে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে শনিবার দুপুরে বন্ধ আগরতলা সাবরুম জাতীয় সড়ক। জানা গেছে বৃষ্টির ফলে আসামে ধস ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, যার ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাঙ্কার। এতে রাজ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজ্য সরকার গত কিছুদিন আগে জ্বালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা চালু করেছে। রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে কিছুদিন ধরে ডিজেল ও পেট্রোলের তীব্র সংকট, যার ফলে যান চালকরা পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। ঠিক একইভাবে শনিবার দুপুরে বিশালগড় পেট্রোল পাম্পে বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে। প্রখর রোদের তাপকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চালকরা জ্বালানি তেল সংগ্রহ করেছে। যান চালকদের লাইন এতটাই লম্বা ছিল, পেট্রোল পাম্প ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে আসে। রাস্তায় গাড়ি চালকদের লাইন থাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে গাড়ি চলাচল। জ্বালানি তেলের জন্য গাড়ি চালকদের লাইনের ভিড় সামাল দিতে বিশালগড়ের ট্রাফিক পুলিশ কর্মীরাও চেষ্টা চালায়, কিন্তু কোনো কিছুতেই এই ভিড় সামাল দিতে পারছে না। যদিও দেখা গেছে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট থাকলেও বাইরে কালোবাজারিভাবে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ চড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল পেট্রোল। কিন্তু ডিজেল পেট্রোলের কালোবাজারি রুখতে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দুপুরের শেষ খবর পাওয়া পর্যন্ত বিশালগড় পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে আসা লম্বা লাইনের ফলে আটকে পড়েছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের উভয় দিক থেকে আসা গাড়ি। অন্যদিকে চালকরা অভিযোগ করেন, পেট্রোল পাম্প থেকে রাতের অন্ধকারে বাঁকা পথে পেট্রোল বিক্রি করা হচ্ছে, যদিও পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেন। তো কিসের বিল? তেল তো খুব কম আইতেছে আমাদের গুয়াহাটি। আগে তো ধর্মনগর থেকে তেলটা আইতো, এখন ধর্মনগর একবারে কম। ওইখানে গুয়াহাটি পরে রেল লাইনের রাস্তা খারাপ, ওইখানে আবার শিলচরে এদিকে বৃষ্টি বা রেল রাস্তা খারাপ কারণে গুয়াহাটি থেকে রেলে ওয়াগনে ধর্মনগর তেল আইতেছে। তো গাড়িগুলি যাইতেছে গুয়াহাটি, ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে, 5-6 দিন সময় লাগে। খুব কষ্টভাবে 1-2টা গাড়ি পাস দেওয়া হয়। তাহলে এই গাড়িগুলি 2-3টা বা 3টা পাম্পে মিলিতভাবে তেলটা দেওয়া হয়। যেমন আমরা 12 তেলের মধ্যে এখানে 4 তেল দিল, পুকুরতে দিল 4 তেল, বা পূর্ণতে দিল 4 তেল, এইভাবে তেল দেখতেছে। তাহলে আমার দরকার হইল 12,000, সেখানে আইয়ে 4,000। তাহলে একটা সিস্টেম সেখানে বেশি, কাস্টমার বেশি, যোগান কম, যার ধরুন আমাদের এই অবস্থা। এখন মেইন সমস্যাটা তো রাস্তা, ওয়াগনে তো তেল আইতেছে না মনে করি, আর যে কয়েকটা গাড়ি গুয়াহাটি যাইতেছে সেটা আইতে অনেক সময় লাগতেছে। একটা বাইকে কতটুকু তেল দেওয়া হইতেছে? 200 টাকা গভর্নমেন্ট করে দিয়ে 200 টাকা, মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এসডিএম সাহেব। মানে এখানে অনেক বাইকের চালক, গাড়ি চালকরা অভিযোগ করছে যে বিউসিতে নাকি ব্ল্যাকে এই সময়ে তেল দেওয়া হইতেছে। আদৌ কি কেমনে তেল দেওয়া? মানে দামি করে মানুষের রাতে তেল দেওয়া হইতেছে? একটা বাইক আটকে গেছে রাস্তার মধ্যে, সে বাইকটা আনতে পারতেছে না। তারপরে এই বোতল দেওয়া বন্ধ, যে বোতল থেকে যদি আমি আজকে 1 লিটার তেল দিই, আমার আরেকজনের প্রয়োজন নাই, সেও 1 লিটার তেল নিয়ে নিব। তারপরে আমরা কালকে ঠিক করছি 50 টাকার তেল দিয়ে দিচ্ছি। 50 টাকার তেলটা দিলে বাইকটা সে আনতে পারবো, আইন না 50 টাকার তেল করে নেব।
শান্তন টিভি। বিদ্যুতের দাবিতে সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করল কুলোবাড়ি এলাকার মানুষ। তাদের বক্তব্য, দীর্ঘ 3 দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ সমস্যা সমাধান করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার অবগত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ হয়ে গেলে কর্মীদের দেখা মিলল না। এমনকি এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে কেউ এসে এলাকাবাসীর সাথে কথা এবং দেখা করেনি, যার ফলে এলাকাবাসী 3 দিন ধরে পানীয় জলের সংকটেও ভুগছে। অবশেষে তারা ধৈর্যে হারা হয়ে শনিবার কুলোবাড়ি এলাকায় সকাল থেকে পথ অবরোধ করে বসে আছে বলে জানা যায়। 2-3 দিন আমরা কাজে টিলা কুলোবাড়ি কারেন্ট নাই, আমরা খানার জলের অনেক সমস্যা, কেউর ঘরে 1 ফোঁটা জল নাই যে খাইবো। আমরা খানার জলের কারণে আমরা অবরোধ করছি রোড, আমরা অতি সত্ত্বে কারেন্ট চাই। এই মুহূর্তে কারেন্ট দিলে আমরা অবরোধ উঠাই দেবো। প্রশাসন থেকে কোনো কেউ আইসিনি বা কোনো নেতৃত্ব আইসিনি গেলে কোনো লোক আসে নাই, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো এসডিএম কেউ আসে না। আমরা যেহেতু পানি পাই, আমরা কারেন্টের দরকার, আমরা কারেন্ট না পাইলে আমরা অবরোধ ছাড়তাম না। আমরা এই দাবি। আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান। দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমার শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলী বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তারা পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। এই অভিযানের খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে ও আমতলী বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা পানীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ এবং তা বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছে, রাজধানী আগরতলা শহর সহ শহরের আশপাশের বাজারগুলিতে যেখানে তারা এ ধরনের অভিযানে যাচ্ছে সেখানে এ ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছে, শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলী বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে সেসব দোকানের মালিকদের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে। সদর মহকুমার শাসক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন তারা জানিয়েছে, সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে। সদর মহকুমা শাসকের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমরা বাজারঘাট থেকে সূর্যমণিনগর ত্রিপুরা ইউনিভার্সিটি কাছে দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি। পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির সংলগ্ন কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার করেছি। তাছাড়া হোটেল থেকে দোকানের সিলিন্ডার উদ্ধার করেছি। আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা 5 টাকা, সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে। আমরা সেটা দরকার করছি। আর আমরা মূলত এই যে অভিযান সেটা জনগণকে সতর্ক করার এই আমাদের লক্ষ্য। শনিবার দিন দুপুরে রাজধানীর বটতলা এলাকায় এক চায়ের দোকানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়। 2 যুবকের হাতাহাতিতে আহত হয়েছে তাদের মধ্যে একজন। আহত যুবকের নাম অবিনাশ দেবনাথ, বয়স 21 বছর, বাড়ি আমতলী এলাকায়। তার কাছ থেকে জানা যায় সে দিনমজুর। এদিন কাজ না পেয়ে বটতলা এলাকায় এক চায়ের দোকানের পাশে শুয়েছিল। তখন এক যুবক মদ্যপ অবস্থায় এসে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। তারা আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত অবিনাশ নামে এই যুবক। আমি চার দোকানটাতে টুল আছে, টুলটাতে আমি ঘুমাই দিচ্ছি। কোন জায়গাতে এটা? বটতলা। হ্যাঁ, আমার লোক মানে আমি এমনি শুয়ে রয়েছি, হ্যাঁ এদিকে বইয়া রয়েছে, মদ খায়া দেন হয়ে রয়েছে, কিচ্ছু মানে কেউ করতে পারতেছে না। আমি ঘুমাই দিছি, অনেকক্ষণ হয়ে গেছে, হঠাৎ করে হ্যাঁ ইট দিয়েছিল আমার মাথার কেমন আসছে। কি কারণে দিছে তোমার? শুধু কিচ্ছু কইছি না। ওর সঙ্গে কি ঝগড়া হয়েছে? না না, কোনো কিচ্ছু না,
কোনো কিছু হেঁটে জিঙাইছিও না, কইছিও না। হেও আমার লোক কোনো কথা কইছে না। তুমি বর্তমানে কি করো? আমি বর্তমানে এমনি মনোট করে কাজ করি। আচ্ছা, যে রাজমিস্ত্রি যে মাসে কাজ করি। যে মাসে তুমি চিনো নি? না না, আমি হেরে চিনি না। কাজ থেকে বাড়ি যাওয়ার সময় যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলো 2 যুবক। আহতদের বাড়ি বিশালগড়ে। আহতরা হলো টুটন চন্দ্র সাহা বয়স 36 বছর এবং সুমন দাস বয়স 25 বছর। যান দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বক্সনগর চৌমুনি এলাকায়। যান দুর্ঘটনার খবর পেয়ে কলমচূড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। জানা গেছে আহত 2 যুবক কমলনগর এক বিয়ে বাড়িতে ভিডিও রেকর্ডিং এর কাজ করতে গিয়েছিল। কাজ শেষে বাইক দিয়ে বাড়িতে ফিরে আসার সময় তাদের বাইকের সাথে একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ নিয়ে এসছে দুজনের নাম টুটন চন্দ্র সাহা আর সুমন দাস। ওরা দুজনেই বলা হয়েছে যে ওরা নাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। তো আমাদের এখানে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা যতটুকু পারা যায় আমরা ওদের দিয়েছি। দিয়ে যেহেতু কেসগুলো খুবই মারাত্মক ছিল আমাদের রেফার করতে হয়েছে। তো আমাদের সাথে পুলিশ সহযোগিতা করেছেন। এখন কেসগুলোকে আগরতলা, হাপানিয়া অথবা জিবিতে রেফার করে দেওয়া হয়। গুরুতর অবস্থা কতজন? দুজনের মধ্যে টুটন চন্দ্র সাহা, ওনার অবস্থাটা একটু গুরুতর, ওনার মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে। রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর ত্রিপুরা ট্রাস্টের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সনাতন ধর্মে এবং হিন্দু ধর্মের প্রচার হয়। মহিলাদের সশক্তিকরণ রামকথা নিয়ে আলোচনা হয়। শনিবার আগরতলার RMS চৌমুনির দক্ষিণী গৃহে এই অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন আগরতলা জগন্নাথ বাড়ি মন্দিরের মহারাজ, ভক্তি কমল বৈষ্ণব সহ সংগঠনের নেতৃত্বরা। 6 মাসে কি কাজ করেছি এবং আগামী দিন আমরা কি ধরনের কাজকর্ম করব সেই নিয়ে পর্যালোচনা করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্ববাদ প্রচার করা, সনাতন ধর্মের প্রচার এবং বিকাশ করা, পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ এবং সামাজিক বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে আমরা আরও মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারি। গীতা পাঠ, রামভক্ত সম্মেলন, রামকথা পাঠ। নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার আগরতলার জিবি বাজার এলাকায় জলছত্রের আয়োজন করা হয়। তীব্র দহন যন্ত্রণা থেকে সাধারণ পথচারীকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই জলছত্রের আয়োজন। সাধারণ পথচারীদের হাতে এদিন ঠান্ডা পানীয় শরবত তুলে দেয় এই সংগঠনের প্রতিনিধিরা। ওয়েলফেয়ার সোসাইটি তো আমরা নাচের পাশাপাশি আমরা সামাজিক কাজও করে থাকি। যেরকম আমরা গত বছর আমরা অনাথ আশ্রমী শিশুদের 7 দিনের সুষম খাদ্য সামগ্রী দিয়েছিলাম। তো এই বছরও আমরা নানা কর্মসূচি নিয়েছি। আমরা প্রথম স্পোর্টসের একটা ইভেন্ট আমরা করেছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এইবার আমরা যেই গরমে যে সবাই ভারতবর্ষ সবাই একটা অস্থির অবস্থা, তো এই জন্য সরকার তো পদক্ষেপ নিয়েছেই এবং তাও নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি এগিয়ে এসছে যে পথ চলতি মানুষদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা জুসের ব্যবস্থা আজকে করেছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।